হ্যালো এভরিওয়ান। আমাদের থার্ড সেমিস্টার ভূগোলে জনসংখ্যা বা ভূগোল এই চ্যাপ্টারটা আমরা দুটো ভাগে পাবো। একটা পার্ট বি এবং অন্যটি পার্ট সি। পার্ট বি এর ক্ষেত্রে অধ্যায়টা আছে জনসংখ্যা ভূগোল, কিন্তু পার্ট সি এর ক্ষেত্রে অধ্যায়টা আছে ভারতীয় জনসংখ্যা। তো এক্ষেত্রে আমাদের টপিকের বিষয়গুলো এক হলেও কোশ্চেনের ধরন একদম কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আমরা যেভাবে ভারতের জনসংখ্যা পড়েছি, পার্ট বি জনসংখ্যা এবং জনবসতি থেকে আমাদের মাত্র 10 নম্বর থাকবে, এবং এই দুটো চ্যাপ্টার আমি যদি ভালো করে পড়ে যাই তাহলে আমার 10-এ 10 স্কোর করা খুব ইজি হয়ে যাবে। জনসংখ্যা ভূগোলে যে কোশ্চেনগুলো, অর্থাৎ ডেমোগ্রাফি শব্দটি যার গবেষণা থেকে প্রাপ্ত ওয়ার্ড, সেই ওয়ার্ডটি প্রথম অর্থাৎ 1662 এ বিজ্ঞানী জন গ্র্যান্ড বলে একজন বিজ্ঞানী ছিল, গ্রাউন্ড বা গ্র্যান্ড যেটাই বলবি তোরা। তো গ্র্যান্ড প্রথম এই ডেমোগ্রাফি শব্দটা করে, কিন্তু ডেমোগ্রাফি শব্দের আমাকে যদি বলা হয় শব্দটি ব্যবহার করে বা ডেমোগ্রাফি শব্দটা কোথা থেকে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে গুইলর্ড। সেন্সাস, আমাদের সেন্সাসে, ইন্ডিয়ান সেন্সাসে করা হয় 10 বছর অন্তর অন্তর। সেই সেন্সাসে দুটো পদ্ধতি, একটাকে বলা হয় ডি ফ্যাক্টো পদ্ধতি এবং অন্যটিকে বলা হয় ডি জিওর পদ্ধতি। অর্থাৎ ডি ফ্যাক্টো এবং ডি জিওর পদ্ধতি কি, এটা আমরা দেখে যাব। আসতে পারে ডি ফ্যাক্টো বা ডি জিওর পদ্ধতি থাকতে পারে। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের তথ্য অনুযায়ী 2024 সালে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের জনসংখ্যা কততে গিয়ে দাঁড়ায়? 800 কোটিতে গিয়ে দাঁড়ায়। একইভাবে কোশ্চেন এখানে থাকতে পারে, কত সালে পৃথিবীর জনসংখ্যা 700 কোটি হয়েছিল, কত সালে প্রথম পৃথিবীর জনসংখ্যা 100 কোটি হয়েছিল, কত সালে পৃথিবীর জনসংখ্যা প্রথম 200 কোটি হয়েছিল এবং কত সালে প্রথম 400 কোটি হয়েছিল। এই জায়গাটাও আমরা একইভাবে সমান গুরুত্ব দিয়ে দেখে যাব। অর্থাৎ আমরা পড়তে গিয়ে যদি এই কোশ্চেনগুলো আমার ছেড়ে যায়, তাহলে আমার মনে হয় এখনই কোশ্চেনগুলো সলভ করে নেওয়া খুব বেটার। এবং কোশ্চেনটাকে সলভ এবং এই চ্যাপ্টারটা ইলাবোরেটলি আমি অন্য কখনো পরে পড়াবো, কিন্তু এই যেহেতু আমরা পরীক্ষার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, সেক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য বিষয়গুলোই আমাদেরকে হাইলাইট করতে হবে। পরবর্তী কোশ্চেন থাকতে পারে যে বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিনটিকে বলা হয়? বিশ্বের জনসংখ্যা দিবস 11ই জুলাইকে বলা হয়, এবং 1978 সালে প্রথম বিশ্বের পপুলেশন 5 বিলিয়ন হয়েছিল, দ্য ডে অফ 5 বিলিয়ন। এই জন্য এই 11ই জুলাইকে দ্য ডে অফ 5 বিলিয়ন নামে চিহ্নিত করা হয়, বা আদর্শ একটা অবস্থা হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ 5 বিলিয়ন জনসংখ্যায় গিয়ে দাঁড়ায়। মহাদেশ ভিত্তিক কিছু জনসংখ্যা আমরা দেখে নেব। প্রথম স্থানে রয়েছে এশিয়া, তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে আফ্রিকা, তৃতীয় স্থানে রয়েছে ইউরোপ, চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকা, পঞ্চম স্থানে রয়েছে উত্তর আমেরিকা, ষষ্ঠ স্থানে রয়েছে ওসিয়ানিয়া এবং সব থেকে কম আন্টার্কটিকায়। আমাদের কোশ্চেন এখানে দুটো ভাবে থাকতে পারে। এক থাকতে পারে পৃথিবীর জনবহুল মহাদেশের নাম কি, অন্যদিকে থাকতে পারে পৃথিবীর একমাত্র জনবিহীন মহাদেশের নাম কি। দুটোই আমাদের থাকতে পারে। আচ্ছা, আমাকে যদি বলা হয় জনবহুল দেশ হিসেবে, আমাকে যদি বলা হয় পৃথিবীর প্রথম 5টি দেশের নাম লিখো যেটি হলো জনবহুল 2024-এর তথ্য অনুসারে, সেক্ষেত্রে 2024 যদি বলা হয় প্রথমেই হবে ভারত, তারপরে হবে চীন, তারপরে হবে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে হবে ইন্দোনেশিয়া, তারপরে হবে হচ্ছে পাকিস্তান, নাইজেরিয়া, ব্রাজিল, বাংলাদেশ। জনবহুল, আমাকে কোশ্চেনের শব্দটা, আমার কোশ্চেনের ভাষা বা কোনো কোশ্চেনের শব্দ যদি আমি না বুঝতে পারি, সেক্ষেত্রে আমার উত্তরটা কিন্তু ভুল হবে। এবং এই জাতীয় কোশ্চেন, জনবহুল, জনঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির হার, এই জায়গাগুলো আমি কোশ্চেনটাকে বারবার করে পড়ার চেষ্টা করব। পরবর্তী চলে আসি জনঘনত্ব। তাহলে এখান থেকে আসতে পারে জনঘনত্বের সূত্রটা কি, মানুষ জমির অনুপাতের সূত্রটি কি, ঘনত্বের সূত্রটি কি, আসতে পারে কৃষি ঘনত্বের সূত্রটি কি। তাহলে যদি গৃহ ঘনত্বের আমাকে সূত্র জানা হয়, সেক্ষেত্রে হবে কোনো একটি অঞ্চলের মোট বাসগৃহের সংখ্যা ডিভাইডেড ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল। তার মানে একটা জায়গার মধ্যে কতগুলো বাড়ি আছে, সেখানে তার ডিভাইডেড বাই ওই জায়গার টোটাল যে ভ্যালুটা আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো গৃহ ঘনত্ব। একইভাবে আসতে পারে অর্থনৈতিক ঘনত্বের বা ইকোনমিক ডেন্সিটির ফর্মুলাটি লিখো। ইকোনমিক ডেন্সিটি ফর্মুলা কি, যে জায়গাটা আছে সেখানে কতগুলো অধিবাসী আছে তার সংখ্যা ইন্টু মাথা পিছু ডিভাইডেড বাই জমির ক্ষেত্রফল ইন্টু প্রতি বর্গ কিলোমিটারে উৎপাদিত যে সম্পদ হচ্ছে সেটি। একইভাবে আসতে পারে এখানে, একইভাবে আসতে পারে যে পৃথিবীর যে জনঘনত্বপূর্ণ দেশগুলো রয়েছে, সেক্ষেত্রে কত সংখ্যাটাকে আমি সেই স্থানের জনঘনত্ব হিসেবে চিহ্নিত করব। এখানে আমি 5টি পাই। একটি হলো অতি নিবিড়, অর্থাৎ নিবিড় ইকুয়াল টু অতি উচ্চ। নিবিড়, নিবিড়, অতি নিবিড় মানে অতি উচ্চ। পরবর্তী নিবিড়, তারপরে আসছে নাতি নিবিড়, পরবর্তী আসছে বিরল এবং লাস্টে আসছে অতি বিরল। তাহলে এই অতি নিবিড়ের ক্ষেত্রে জনঘনত্ব সব সময় 100 থেকে বেশি হবে। অতি নিবিড়ের জনঘনত্ব সব সময় 100 থেকে বেশি হবে। নিবিড়ের ক্ষেত্রে সেই ভ্যালুটা গিয়ে দাঁড়াবে 51 থেকে 100-র মধ্যে রেঞ্জ করবে। নাতি নিবিড়ের ক্ষেত্রে সেই ভ্যালুটা 11 থেকে 50 জনের মধ্যে থাকবে, 11 থেকে 50 জনের মধ্যে থাকবে। বিরলের ক্ষেত্রে সেই ভ্যালুটা 1 থেকে 10-এর মধ্যে থাকবে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে জন প্রতি বর্গ কিলোমিটারে। এবং অতি বিরল বা অতি নিম্ন এক্ষেত্রে 1-এর কম থাকবে, 1-এর কম ভ্যালুতে গিয়ে দাঁড়াবে। যদি আমাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর জনঘনত্ব করো, আমরা যেরকম ভারতের পড়েছিলাম, একই ক্ষেত্রে পৃথিবীর জনঘনত্ব কত, তাহলে পৃথিবীর গড় জনঘনত্ব হলো 55 জন প্রতি বর্গ কিলোমিটারে, 55 জন প্রতি বর্গ কিলোমিটারে। এবং
যদি বলা হয় জনঘনত্বের নিরিখে কোন দেশ সর্বাধিক, সেক্ষেত্রে এশিয়া, এবং সব থেকে সর্বনিম্ন হলে ওশিয়ানিয়া। একইভাবে এই অতি নিবিড়, নিবিড়, নাতি নিবিড়, বিরল, অতি বিরল, এখানে আমরা কয়েকটা দেশের উদাহরণ দেখে যাব। যদি আমাকে দেশ হিসেবে বলে দেয় এই দেশটি কার মধ্যে পড়ে, সেক্ষেত্রে উল্লেখযোগ্য আমরা কিছু দেশ দেখে যাব। কোশ্চেনের ধরনটা একটু চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়? পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশের নাম কি? জনঘনত্বপূর্ণ দেশের নাম কি? তো সেক্ষেত্রে উত্তরটা হবে মোনাকো। মোনাকো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আসার উপযোগী কোশ্চেন। মোনাকো। সেকেন্ডে আসবে ম্যাকাও, পরবর্তী আছে সিঙ্গাপুর, তৃতীয় হংকং, তারপরে আছে জিব্রাল্টার। এবং যে আমরা যেরকম দেখলাম জনঘনত্ব কত, ঠিক একইভাবে মানুষ জমি অনুপাতের ভ্যালু কত। সেক্ষেত্রে 2011 সালে ভারতের মানুষ জমি অনুপাতের পরিমাণ 432 জন প্রতি বর্গ কিলোমিটারে। 2011 সালে ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। একইভাবে 2011 সালে মানুষ জমি অনুপাতের পরিমাণ 2011 সালে মানুষ জমি অনুপাতের পরিমাণ 432 জন প্রতি বর্গ কিলোমিটারে। যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কার্যকর জমির কোন মাত্রিক বা কার্যকর জমিকে আমি কোন কি মাত্রিক বলবো, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, কার্যকর জমি সবসময় মাথায় রাখবে ত্রিমাত্রিক প্রকৃতির, অর্থাৎ 3 ডাইমেনশন। গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো কাম্য জনসংখ্যা। এই কাম্য জনসংখ্যার প্রবর্তককে বিজ্ঞানী ক্যানন বলে একজন ছিলেন, তিনি এই কাম্য জনসংখ্যা শব্দটি ব্যবহার করেছিলেন। জনাকীর্ণ দেশের নাম দেখে যাবি, জনস্বল্প দেশের নাম দেখে যাবি এবং কাম্য জনসংখ্যা দেশের নাম দেখে যাবি। কয়েকটা উদাহরণ এখানে দেখে যাবি। গুরুত্বপূর্ণ আরেকটা টপিক হলো জনসংখ্যা বৃদ্ধি। প্রত্যেকটাই আমরা ভারতের জনসংখ্যা অর্থাৎ পার্ট সি তে দেখেছি, কিন্তু একইভাবে পার্ট বি তেও দেখবো, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ফর্মুলা এখানে তোরা দেখে যাবি, যেগুলো আমি করিয়েছি। জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, প্রকৃত জনসংখ্যা বৃদ্ধির হার, এগুলো দেখে যাবি। তোকে যদি জিজ্ঞেস করা হয় যে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি বা জনসংখ্যা বৃদ্ধির হার এগিয়ে আছে আফ্রিকা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বা একটা ইম্পর্টেন্ট জায়গা এখানে থাকতে পারে। দিতে পারে 2050 নাগাদ, 2050 নাগাদ ভারতে জনসংখ্যার অভিক্ষেপ কত হতে পারে। জনসংখ্যার অভিক্ষেপ মানে হচ্ছে আমরা ভবিষ্যৎকে প্রেডিক্ট করব। এই জনসংখ্যা অভিক্ষেপে ভারতের 2050 সালে দাঁড়াবে প্রায় 166 কোটি, 166 কোটি। দিতে পারে ডেমোগ্রাফিক ডেভিডেন্ড মূলত কোন জনসংখ্যাকে হাইলাইট করা হয়, অর্থাৎ ডেমোগ্রাফিক ডেভিডেন্ড মূলত কর্মক্ষম জনসংখ্যা, অর্থাৎ যারা 15 থেকে 45-এর মধ্যে রেঞ্জ করে তারা এই ডেমোগ্রাফিক ডেভিডেন্টের মধ্যে পড়ে। আমাদের জনসংখ্যার যেন কোনো কোশ্চেন ভুল না থাকে এবং এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন থাকবে না। বিভিন্ন ফর্মুলা যেমন সিভিআর, সিডিআর, এএসএফআর, এএসডিআর। বিশ্বের এমন কিছু জায়গার নাম বলো যেগুলি হচ্ছে উচ্চ জন্মহার যুক্ত দেশ। তো এই উচ্চ জন্মহার যুক্ত দেশে প্রথম স্থানে রয়েছে নাইজার, দ্বিতীয় স্থানে রয়েছে চাঁদ, তৃতীয় স্থানে রয়েছে সোমালিয়া। এই জায়গাটা থেকেও কোশ্চেন থাকতে পারে এবং এখানে একটা রিয়ারেঞ্জ বা ক্রমানুযায়ী সাজাও এই থাকতে পারে এখানে কোশ্চেন। যেমন জন্মহার দেখলাম আগে, একইভাবে যদি মৃত্যু হারে দিয়ে দেয় সেক্ষেত্রে মৃত্যু হারে সব থেকে এগিয়ে রয়েছে ইউক্রেন, তারপরে রয়েছে বুলগেরিয়া, তারপরে রয়েছে মলদোভা। বুলগেরিয়া, মলদোভা, ইউক্রেন, প্রথমে রয়েছে ইউক্রেন। এখানে থাকতে পারে পরবর্তী পরিব্রাজনে। এখানে একটা কোশ্চেন, খুব কমন কোশ্চেন আমাদের, ব্রেন ড্রেন এবং ব্রেন ড্রেন। আমরা ভালো করে দেখে যাবো কোনটাকে ব্রেন ড্রেন বলা হয় এবং কোনটাকে ব্রেন ড্রেন বলা হয়। এক্ষেত্রে আমাদের উত্তরটা একটু ভালো করে দেখে যেতে হবে এবং এখান থেকে কোশ্চেন থাকারও সম্ভাবনা রয়েছে। থাকতে পারে কোশ্চেন যে কোন জায়গায় পরিব্রাজন সব থেকে বেশি হয়, গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, বা গ্রাম থেকে, যেটা আমাদের খুব পরিচিত কোশ্চেন এবং আমরা কোশ্চেন ব্যাংকে কোশ্চেন সলভে আমরা এই জায়গায় থেকে কোশ্চেন পাচ্ছি। স্টাডি অফ পপুলেশন গ্রন্থটির লেখককে, দ্য স্টাডি অফ পপুলেশন গ্রন্থটির লেখক হলো হাউসওয়্যার এবং ডানকান, হাউসওয়্যার এবং ডানকান। এছাড়াও থাকতে পারে ট্রান্সহিউম্যান্স কাদের বলা হয়। এই যে ঋতু ভেদে যারা পাহাড়ের উপর থেকে পশুপালন করছে তাদেরকে বলা হয় ট্রান্সহিউম্যান্স কাদের বলা হয়, কোশ্চেন থাকতে পারে। থাকতে পারে এস এক্স পিরামিড বা বয়সলিঙ্গ পিরামিডের বিভিন্ন ফর্মুলা রিলেটেড থাকতে পারে উন্নত দেশ, অনুন্নত দেশ, পিরামিডের শেপটা কেমন হয়, অর্থাৎ কোন পিরামিডের শেপ কি কোন দেশকে প্রেজেন্ট করে, এটা যেমন থাকতে পারে। একইভাবে থাকতে পারে যে ঘন্টা আকৃতির পিরামিড, নাসকাকি আকৃতির পিরামিড কোন দেশে দেখা যায়, বা ভারতের ক্ষেত্রে পিরামিডটা কিরকম টাইপের, কোনটা শঙ্কু, কোনটা উত্তল, কোনটা নাসপাতি, কোনটা ঘন্টা আকৃতি, এই জায়গাটা আমরা ঠিকঠাক করে দেখে যাব। এবং আরেকটা কোশ্চেন, লাস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে এই ভিডিওটা আজকে শেষ হবে, অর্থাৎ আরেকটা কোশ্চেন থাকবে ডিপেন্ডেন্সি রেশিও বা নির্ভরশীলতা কি? কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে মোট যতজন শিশু আছে, অ্যাকচুয়ালি আমরা জানি শিশুরা হচ্ছে কোনো কর্মক্ষম করে না, অর্থাৎ শিশুরা হচ্ছে শিশুরাই হচ্ছে এখানে কোনো তাদের কোনো অর্থনৈতিক ইনকাম নেই, তারা হচ্ছে অন্যের উপর ডিপেন্ড থাকে। অর্থাৎ জিরো থেকে যাদের বছর 15 বছরের নিচে এবং কিছু দেখবি বাড়ির বৃদ্ধ যারা থাকে, অর্থাৎ
64, তারা কিন্তু ডিপেন্ড থাকে। এই ডিপেন্ডেন্সি রেশিও ফর্মুলা হয় একটা। ডিপেন্ডেন্সি রেশিও কাকে বলে? যে নির্ভরশীল জনসংখ্যা অর্থাৎ 0 থেকে 50 এজ বা 65 থেকে আপ টু 80 প্লাস, এদের যে জনসংখ্যা আছে এবং উৎপাদনশীল যে জনসংখ্যা রয়েছে, যারা অর্থাৎ 15 থেকে 64 এজ ইন্টু 100, এটা হলো নির্ভরশীলতার অনুপাত। এবং এই ভারতের ক্ষেত্রে এই নির্ভরশীলতার অনুপাতের ভ্যালু হলো 0.56। এছাড়াও কোশ্চেন থাকতে পারে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার ভারতের ক্ষেত্রে কত। এটা আমরা ভারতীয় জনসংখ্যার ক্ষেত্রে দেখেছি, এবং এই জায়গা থেকে কোশ্চেন কেন রিপিট এই পার্ট বিতেও করতেই পারে, করার সম্ভাবনাও রয়েছে। তাহলে এই জায়গাগুলো এই জায়গাগুলো এই জায়গাগুলো অর্থাৎ পার্ট বি জনসংখ্যা ভূগোলে এই যেগুলো টপিক আমার বলা হলো, এই টপিক গুলো আমি যেন কোনোভাবেই ছেড়ে না যাই, বা এই কিছুদিন সময় আছে আমার হাতে, আমি যেগুলো হয়নি আমার সেই জায়গাগুলোকে আরো ভালোভাবে প্রিপেয়ার করব, আরো বেটার ওয়েতে আমি এটাকে মনে রাখার চেষ্টা করব। যেহেতু ক্লাসটা আজকে কোনো ডিটেলস ক্লাস হলো না, কোন কোন কোশ্চেন গুলো কোন কোন জায়গা থেকে কোশ্চেন তোলা হবে সেখান থেকে সেটাই মেনলি তুলে ধরা হলো। তো আমি আশা করবো তোদের প্রত্যেকের এই পার্টের কোশ্চেন এবং এই পার্টে যাই কোশ্চেন আসুক প্রত্যেকটা ঠিক হবে, এই আশা নিয়ে আজকে এই ভিডিওটা কমপ্লিট করছি। অল দ্য বেস্ট। হাতে মাত্র আর কিছুদিন সময়, এই সময়টাকে তোরা কাজে লাগা এবং পরবর্তী আরো